আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন বরিশাল জেলার সাইদুর রহমান রূপক। তার ভাষ্যমতে এই ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ না করলেও তার বড় ভাইয়ের কাছ থেকে শোনা একটি বাস্তব অভিজ্ঞতা। ঘটনাগুলো ঘটেছিল কুয়াকাটা এলাকার মিস্ত্রিপাড়া সংলগ্ন একটি গ্রামে। প্রথমে বিষয়টি ছিল খুবই সাধারণ একটি ছোট ডোবা শুকিয়ে মাছ ধরার ঘটনা, কিন্তু সেই ডোবার ভেতর থেকে ধরা পড়া একটি অদ্ভুত শোল মাছকে ঘিরে ধীরে ধীরে শুরু হয় একের পর এক রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা, যার পরিণতি গিয়ে পৌঁছায় এমন এক অদৃশ্য শক্তির প্রতিশোধে যা আজও ওই এলাকার মানুষের কাছে এক আতঙ্কের নাম। চলুন শুনে নেওয়া যাক সেই শিহরণ জাগানো ঘটনাটি। ঘটনাটা আমি সরাসরি দেখিনি, শুনেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। তবে সে যেভাবে ঘটনাটা বলেছিল, আজও মনে হলে শরীরের ভেতর কেমন যেন ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। কুয়াকাটার কাছে মিস্ত্রিপাড়া নামে একটি ট্যুরিস্ট স্পটের আশেপাশে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। সেখানে একজন সম্মানিত মেম্বার আছেন, যিনি আমাদের আত্মীয় হন। সঙ্গত কারণেই আমি তার নামটা প্রকাশ করছি না। তার বাড়ির পাশেই ছিল একটা ছোট ডোবা। আসলে সেটা তৈরি হয়েছিল একটা নলকূপ বা গ্রাম্য ভাষায় চাপকলের পানি জমে জমে। বছরের পর বছর সেই পানি জমে সেখানে একটা ছোট জলাশয়ের মতো হয়ে গিয়েছিল। পানির গভীরতা খুব বেশি ছিল না, হাঁটু সমান, কোথাও কোথাও হয়তো কোমর পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ডোবায় ছোট ছোট দেশি মাছ প্রচুর ছিল, যেমন পুঁটি, ট্যাংরা, মলা, কাচকি, খোলসে, চিংড়ি, ছোট টাকি। এই ধরনের মাছগুলো পানির ভেতর সব সময় ছোটোছুটি করত। গ্রামগঞ্জে একটা ব্যাপার খুবই সাধারণ, কোনো বিল, পুকুর বা ডোবা শুকানোর কথা শুনলেই গ্রামের মানুষজনের মধ্যে এক ধরনের আনন্দ ছড়িয়ে পড়ে, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা। কারণ তখন হাতে কুলা, ঝাঁঝরি, পুরনো গামছা কিংবা থালি হাতেই তারা মাছ ধরতে নামে। কাদার ভেতর লাফালাফি, হাসাহাসি, চিৎকার, সব মিলিয়ে যেন একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। সেই এলাকায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি গ্রামের মানুষের কাছ থেকে পুকুর, বিল বা ডোবা কিনে নিতেন, তারপর সেচ দিয়ে পানি শুকিয়ে মাছ ধরে বিক্রি করতেন। তিনি একদিন আমার তাওয়ের কাছে এসে ওই ডোবাটা কিনে নেওয়ার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি পরদিনই সেচ মেশিন বসিয়ে পানি শুকাতে শুরু করেন। একদিনের মধ্যেই ডোবার প্রায় সব পানি শেষ হয়ে যায়। তারপর শুরু হয় মাছ ধরার উৎসব। গ্রামের মানুষজন, ছোট ছোট ছেলেমেয়েরা সবাই নেমে পড়ে কাদার মধ্যে। কেউ কুলা দিয়ে মাছ তুলছে, কেউ হাতে ধরছে, কেউ আবার চিৎকার করে বলছে, এই দেখো একটা ট্যাংরা, এইটা পুঁটি। এই আনন্দঘন মুহূর্তে সেখানে উপস্থিত ছিল একজন স্থানীয় লোক, নাম তার আব্দুল মজিদ। হঠাৎ করেই সে চিৎকার করে উঠল, এই দেখো, এইটা কি মাছ রে? সবাই তাকিয়ে দেখল, কাদার মধ্যে একটা বিশাল শোল মাছ ছটফট করছে। ডোবায় ছোট ছোট মাছ থাকাটা স্বাভাবিক, কিন্তু এত বড় একটা শোল মাছ সেখানে কিভাবে এলো কেউ বুঝতে পারছিল না, কারণ ওই ডোবায় এর আগে কেউ কখনো এমন বড় মাছ দেখেনি। মজিদ মিয়া মাছটা ধরতে গেলেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি বারবার পিছলে পড়তে লাগলেন। একবার ধরতে গিয়ে পড়লেন, দুইবার ধরতে গিয়ে কাদায় মুখ থুবড়ে পড়লেন। লোকজন হাসছিল, কিন্তু মজিদ মিয়ার চোখে তখন একটা অদ্ভুত লোভের ঝিলিক। অবশেষে কয়েকবার চেষ্টার পর তিনি মাছটা শক্ত করে ধরে ফেললেন। মাছটা হাতে নিয়েই তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল, কারণ মাছটা অস্বাভাবিক বড় আর তার চোখ অদ্ভুতভাবে লাল। সাধারণ শোল মাছের চোখ এমন হয় না। মনে হচ্ছিল যেন মাছটা রাগে জ্বলছে। তবুও লোভের কাছে সবকিছু হার মানে। মজিদ মিয়া সেদিন ধরা সব মাছসহ ওই বড় শোল মাছটাও বাজারে নিয়ে গিয়ে এক জেলের কাছে বিক্রি করে দেন। ভালোই টাকা পান, কিন্তু সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। রাতে ঘুমের মধ্যে তিনি দেখলেন একটা সাদা কবুতর তার সামনে এসে বসেছে। কবুতরটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তিনি কবুতরটা ধরতে গেলেন। ঠিক তখনই কবুতরটা উড়ে গেল, অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। মজিদ মিয়ার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। সারা দিন খোঁজাখুঁজি চলল, কেউ কিচ্ছু জানে না। পরদিন সন্ধেবেলা পাশের গ্রামের একটা পুকুরে সেই বাচ্চাটার মৃতদেহ ভেসে ওঠে। খবরটা শুনে মজিদ মিয়া যেন পাগল হয়ে গেলেন। ছেলের লাশ বুকে নিয়ে তিনি শুধু চিৎকার করছিলেন,
আমার পোলারে ফেরত দে আল্লাহ, আমার পোলারে ফেরত দে। কিন্তু তখনও কেউ জানত না এই ঘটনার পিছনে কত বড় অন্ধকার লুকিয়ে আছে। এদিকে যেই জেলে মাছগুলো কিনেছিল সে সেগুলো ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। মাছগুলো পিকআপে করে পাঠানো হয় ঢাকার কাওড়া বাজারে। ঢাকার সেই ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী। পরদিন সকালে তিনি মাছগুলো হাতে পান। সেগুলো অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য সাজাতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে যায় একটা মাছের দিকে, সেই বড় শোল মাছটা। মাছটা মৃত, তবুও মনে হচ্ছিল ওটা তার দিকে তাকিয়ে আছে, একটা হিংস্র দৃষ্টি। অকারণে তার বুক কেঁপে উঠল। তবুও ব্যবসা তো ব্যবসায়। তিনি মাছগুলো এক ভদ্রলোকের কাছে ভালো দামে বিক্রি করে দেন। ভদ্রলোকের নাম সাইদ বিন আব্দুল আজিজ। সাইদ সাহেব মাছগুলো বাসায় নিয়ে এসে কাজের বুয়াকে বলেন পরিষ্কার করতে, কারণ তিনি শোল মাছ দিয়ে ফুলকপির ঝোল ভীষণ পছন্দ করতেন। বুয়া মাছ কাটতে গিয়ে হঠাৎ চমকে উঠল। একটা মাছ অদ্ভুতভাবে ছটফট করছে। সেটা ছিল সেই বড় শোল মাছ। মাছটা কাটতে গিয়ে বুয়ার হাত কেটে যায়। অবশেষে মাথা আলাদা করার পরও মনে হচ্ছিল মাছটা যেন বেঁচে আছে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। দুপুরে সাইদ সাহেব বাড়ি ফিরে বলেন, কই গো, তাড়াতাড়ি খাবার দাও, পেটে খুব ছটফট করছে। তার স্ত্রী খাবার দেন। সাইদ সাহেব এত তৃপ্তি নিয়ে মাছটা খেলেন যে বললেন, জীবনে এত মজার মাছ খাইনি। কিন্তু সেই রাতেই শুরু হলো আসল ভয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ তার স্ত্রী বিকট চিৎকার করে খাট থেকে পড়ে গেলেন। সাইদ সাহেব দৌড়ে গিয়ে তাকে ধরলেন। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। সাইদ সাহেব সঙ্গে সঙ্গে আয়াতাল কুরসি পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী স্বাভাবিক হন। কেঁপে কেঁপে বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। যারা অন্যায় করেছে কাউকে ছাড়বে না। সাইদ সাহেব মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন। তিনি ব্যাপারটা হালকাভাবে নেননি। পরদিনই এক বড় ইমাম সাহেবকে ডাকেন। ইমাম সাহেব সব শুনে বললেন, বুঝতে পেরেছি, এটা কোনো শয়তানের কাজ। তিনি কিছু আমল শিখিয়ে দিলেন। কিন্তু পরদিন যখন তিনি আবার এলেন, তখন বাড়ির ভেতর অদ্ভুত বাতাস বইছিল। কোনো ঝড় নেই বাইরে, তবুও মনে হচ্ছিল ঘরের ভেতর ঝড় বইছে। ঘরে ঢুকেই ইমাম সাহেব বললেন, আপনি কয়দিন আগে একটা শোল মাছ কিনেছিলেন, তাই না? সাইদ সাহেব স্তব্ধ। আপনি জানলেন কিভাবে? ইমাম বললেন, ওটা সাধারণ মাছ ছিল না, ওটা ছিল 900 বছরের পুরনো এক জিন। তিনি জানান, মিস্ত্রিপাড়ার এক জিন 300 বছর করে বিভিন্ন প্রাণীর রূপ ধরে থাকে। সেই জিন ছিল সেই শোল মাছ। আর তাকে ধরার অপরাধেই সে প্রতিশোধ নিচ্ছে। মজিদের ছেলেকে সে হত্যা করেছে। যে জেলে মাছ বিক্রি করেছিল সেও দুর্ঘটনায় মারা গেছে। ঢাকার ব্যবসায়ীও বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এখন তোমার পালা। সাইদ সাহেব ভয়ে কাঁপতে লাগলেন। তার স্ত্রী তখন সন্তান সম্ভবা। শেষমেশ তারা এক বিখ্যাত আলেমের কাছে যান। সেখানে দীর্ঘ ঝাড়ফুঁকের পর সেই জিনের সাথে কথা হয়। জিন বলেছিল, আমি কাউকে ছাড়ব না। অবশেষে সেই আলেম কঠোর আমল করে জিনটাকে শেষ করেন। সব শান্ত হয়ে যায়। কিন্তু কয়েক মাস পর আবার ঘটনা ঘটে, কারণ সেই জিনের এক আত্মীয় প্রতিশোধ নিতে আসে। এক রাতে বাজার থেকে ফেরার পথে সাইদ সাহেবের বাইক দুর্ঘটনা ঘটে। চারপাশে অদ্ভুত অন্ধকার, গাছগুলো যেন নড়ছে। হঠাৎ তিনি দেখলেন তার স্ত্রীর মতো দেখতে একটা অবয়ব সামনে দাঁড়িয়ে। অবয়বটা বলল, তোরা কেউ বাঁচবি না। এরপর তার গালে এক চড় মেরে অদৃশ্য হয়ে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন। চোখ খুলে দেখেন তিনি তার গ্রামের বাড়িতে। তার বৃদ্ধ দাদা বললেন, চুপ করে শুয়ে থাক, ইমাম সাহেব বলেছেন তোর বিশ্রাম দরকার। সেই রাতেই এলাকার ইমাম এসে তাকে কিছু আমল আর তাবিজ দিয়ে যান। এরপর কি হয়েছিল সেই ঘটনা আরও ভয়ঙ্কর। সাইদ সাহেবের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যেতে লাগল। শরীর যেন ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাচ্ছিল। মুখে সামান্য নড়াচড়া ছিল। ঠোক কাঁপিয়ে কিছু কথা বলা যেত, কিন্তু শরীরের বাকি অংশ যেন সম্পূর্ণ নিস্তেজ। হাত তুলতে পারেন না, পা নাড়াতে পারেন না, এমনকি নিজের শরীরের শক্তিও তিনি আর অনুভব করতে পারছিলেন না।
ডাক্তাররা বলেছিলেন এটা অদ্ভুত এক ধরনের পক্ষাঘাতের মতো, কিন্তু তাদের চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছিল না। একদিন বিকেলে বিছানায় শুয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি তার দাদুকে বললেন, দাদা, আর সহ্য হচ্ছে না, আমার বাচ্চাটাকে একবার কোলে নিতে ইচ্ছে করছে। শুধু একটু কোলে নেব, একটু আদর করব, তার মুখটা দেখব, কপালে একটা চুমু দেব। আল্লাহ আমাকে এই ক্ষমতাটুকুও দিচ্ছেন না। কথাগুলো বলার সময় তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তার দাদু কষ্টে গলা ভারী করে বললেন, তুই কষ্ট পাস না বাবা, তুই দুঃখ করিস না, তোকে সুস্থ করার জন্য যা যা করার দরকার আমরা সব করছি, ইনশাল্লাহ তুই ঠিকই ভালো হয়ে যাবি। কিন্তু সাঈদ সাহেবের চোখের ভেতরের ভয়টা যেন অন্য কিছু বলছিল। সেদিন রাতেই ঘটনাটা ঘটল। গভীর রাতে তিনি ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 4-5 বছরের একটা ছোট ছেলে, মুখটা অদ্ভুত পরিচিত, দূরে দাঁড়িয়ে তাকে ডাকছে, আব্বু, আব্বু, আমার সাথে আসো। ছেলেটা হাত বাড়িয়ে হাসছিল। সাঈদ সাহেব যেন নিজের অজান্তেই বিছানা থেকে উঠে দাঁড়ালেন। স্বপ্নের মধ্যেই তিনি ছেলেটার পেছনে হাঁটতে লাগলেন। ছেলেটা হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে যেতে লাগল। নিস্তব্ধ রাত, চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস। কিছুক্ষণ পরে তারা এসে দাঁড়ালো সেই পুরনো পুকুরের ধারে, যে পুকুরটার পাশ দিয়ে যেতে গ্রামের মানুষ রাত হলে ভয় পেত। ঠিক তখনই হঠাৎ সাঈদ সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখলেন তিনি বিছানায় নেই, তিনি সত্যি দাঁড়িয়ে আছেন সেই পুরনো পুকুর পাড়ে। চারদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ পেছন থেকে একটা গর্জন করা কণ্ঠ ভেসে এলো, তোর দিন শেষ, তুই কয়েক মুহূর্তের মধ্যেই পরলোক গমন করবি। আমার সন্তানকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মমভাবে তোকে মারব। কণ্ঠটা এত ভয়ঙ্কর ছিল যে মানুষের কণ্ঠ বলে মনে হচ্ছিল না। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ পিছন থেকে একটা অদৃশ্য শক্ত হাত তাকে প্রচণ্ড ধাক্কা দিল। সাঈদ সাহেব সোজা পুকুরের পানিতে পড়ে গেলেন। পানির ভেতর ডুবে যেতে যেতে তিনি আতঙ্কে ছটপট করতে লাগলেন। ঠিক তখনই তিনি দেখলেন পানির ভেতর তার মা দাঁড়িয়ে আছেন। মায়ের মুখে অসীম কষ্ট। তিনি কাঁদতে কাঁদতে বললেন, না রে বাবা, তুই আমাকে ক্ষমা কর, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, ওরা তোকে ছাড়বে না। কথা শেষ করেই তার মা ধীরে ধীরে পানির ভেতরেই হাওয়ার মতো মিলিয়ে গেলেন। এরপরই সাঈদ সাহেব অনুভব করলেন তার 2 পাকে যেন শক্ত করে ধরে আছে। পানির নিচ থেকে একের পর এক অদৃশ্য হাত তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। তিনি প্রাণপণে হাত পা ছোড়ার চেষ্টা করলেন, কিন্তু শরীর যেন আবার পাথর হয়ে গেল। পানির ভেতর থেকে যেন অদ্ভুত সব ছায়ামূর্তি উঠে আসছিল। কেউ তার শরীর আঁকড়ে ধরছে, কেউ তার মুখের ওপর ঝুঁকে আছে। শেষ মুহূর্তে তার মুখ থেকে শুধু একবার বের হলো, আল্লাহ। তারপর সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু সাঈদ সাহেবের ঘর থেকে কোনো শব্দ আসছিল না। তার দাদি আর স্ত্রী উদ্বিগ্ন হয়ে দরজার সামনে গেলেন। অনেক ডাকাডাকি করলেন, কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত লোকজন ডেকে দরজা ভেঙে ফেলা হলো। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ঘরের ভেতরে সাঈদ সাহেব নেই। এই খবর মুহূর্তের মধ্যে পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। চারদিকে খোঁজাখুঁজি শুরু হলো। এমন সময় ইকবাল কাকা হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের পুকুর পাড়ে গেলেন। দূর থেকে তিনি দেখলেন কচুরিপানার মাঝে কিছু একটা ভাসছে। প্রথমে গুরুত্ব দিলেন না, কিন্তু কাছে গিয়ে একটা লাঠি দিয়ে কচুরিপানাগুলো সরাতেই তার শরীর কেঁপে উঠল। সেখানে ভেসে আছে সাঈদ সাহেবের নিথর দেহ। দেহটা অস্বাভাবিকভাবে বিকৃত হয়েছিল। মুখটা যেন কেউ নখ দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, যেন মৃত্যুর আগের ভয় এখনও সেখানে জমে আছে। খবরটা মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ধর্মীয় রীতি অনুযায়ী সেদিন এশার নামাজের পর সাঈদ সাহেবকে দাফন করা হয়। গ্রামের বাড়িতে তখন শোকের মাতম। কারণ সবাই জানত কিছুদিন আগেও তিনি একদম সুস্থ, প্রাণবন্ত মানুষ ছিলেন। আরেকটা বিষয় সবাইকে ভাবিয়ে তুলেছিল। যেই ইমাম সাহেব তাকে আগে সতর্ক করেছিলেন, সেই ইমাম সাহেবকে এরপর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। মনে হচ্ছিল তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। এরপর কেটে গেল 6 মাস। এক রাতে সাঈদ সাহেবের স্ত্রী স্বপ্ন দেখলেন।
স্বপ্নে সাইদ সাহেব এসে দাঁড়িয়েছেন, মুখে গভীর অনুশোচনা। তিনি বললেন, আমাকে ক্ষমা করে দিও, আমি না জেনে তোমাদেরকে বড় বিপদের মধ্যে ফেলে গেছি। যদি সেদিন আমি ওই মাছটা না কাটতাম তাহলে আজ এই বিপদ হতো না। তিনি আরও বললেন, জিন এখনো ক্ষিপ্ত, ও আমাদের সন্তানের ক্ষতি করতে পারে, তোমরা সেই হুজুরকে খুঁজে বের করো। স্বপ্ন ভেঙে যাওয়ার পর তার স্ত্রী আতঙ্কে কাঁপতে লাগলেন। তিনি তখন নিজের বাবার বাড়িতে ছিলেন। পরের কয়েকদিন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন। অবশেষে সেই হুজুরের সন্ধান পাওয়া গেল। সব ঘটনা শোনার পর হুজুর গভীর চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি কিছু বিশেষ আমল ও রুকিয়া শুরু করেন। বলা হয় তার নিজের অধীনে থাকা কিছু জিনের সাহায্যে তিনি সেই ক্ষিপ্ত জিনটিকে ধরে ফেলেন। অবশেষে সেই জিনকে বোতলবন্দি করে সিলেটের এক মাজারের কাছে নিয়ে গিয়ে শক্তভাবে সিল করে রাখা হয়। এরপর ধীরে ধীরে সাইদ সাহেবের পরিবারের ওপর থেকে অদৃশ্য সেই আতঙ্ক সরে যেতে থাকে। আজও গ্রামের মানুষ সেই ঘটনার কথা মনে করলে গা শিউরে ওঠে, কারণ তারা বিশ্বাস করে কিছু ভুল কখনো কখনো মানুষের জীবনে এমন অন্ধকার ডেকে আনে যেখান থেকে ফিরে আসার পথ আর খোলা থাকে না। প্রিয় লিসেনার, ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। গ্রাম অঞ্চলে গায়ের কাটা শিংড়ে ওঠার মতো একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপনা করব আজকে। ঘটনাটি যে আমাদের পাঠিয়েছেন তার নাম গোপন রাখার জন্য অনুরোধ করার কারণে আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। চলুন বকবক না করে ঘটনাটি শুনে নেওয়া যাক। বাংলাদেশের নোয়াখালী জেলার শালিপুরের ঘটনা। ব্রিটিশ আমলের শেষ দিকে শালিপুর ছিল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখানেই একসময় ছিল ধারাপুর রেল লাইনের শেষ স্টপেজ, মালামাল আর সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য। ঘটনাটি ঘটে 1974 সালের জানুয়ারির এক রাতে। তখনও শালিপুরে কয়েকটি পরিবার বাস করত। গ্রামের নামডাকও ছিল একসময়। ওই রাতে গ্রামে এসেছিলেন একদল লোক, 5 জন, সবাই বাইরের। তারা দাবি করেছিল তারা পুরনো রেল লাইন ধরে হাঁটবেন, পুরনো স্থাপনা ও ভূগোলের চিত্র তুলবেন গবেষণার জন্য। স্থানীয়রা একটু অবাক হলেও রাজি হয়েছিল, কারণ দলটির সঙ্গে ছিল একজন পরিচিত মুখ, রাশেদ মাস্টার, যিনি শহরের শিক্ষকতা করতেন, তবে শালিপুরে তার জন্ম। রাতে তারা টর্চ হাতে হাঁটা শুরু করে শালিপুর স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে পুরনো এক জাংশনের দিকে। সেই পথ এখনো জঙ্গলে ঘেরা, মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যায়। তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে স্থানীয়রা খুঁজতে গিয়ে রেল লাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখতে পায়। ছেঁড়া ব্যাগ, মাটিতে পড়ে থাকা ক্যামেরা, কিছু কাগজ আর রাশেদ মাস্টারের চশমা। কিন্তু কোথাও কারো শরীর পাওয়া যায়নি, না জীবিত না মৃত। সেই ঘটনার পর থেকেই রেল লাইনের পাশে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। সন্ধ্যার পর সেখানে কেউ যায় না। শোনা যায় কেউ একজন ধীরে ধীরে হেঁটে চলে রেল লাইনের উপর দিয়ে। পায়ের আওয়াজ খুব স্পষ্ট, কিন্তু চোখে কেউ পড়ে না। একজন মাঝবয়সী কৃষক মফিজউদ্দিন এক রাতে গরু খুঁজতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন লাইনের পাশে। পরদিন সকালবেলা তাকে পাওয়া যায় স্টেশনের পেছনের ধান খেতে, চোখ ফাঁকা, মুখ শুকিয়ে কাঠ। ফিরে আসার পর সে শুধু একটা কথাই বলেছিল, সেই মহিলা আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটো ছিল কালো, গর্তের মতো। এরপর আর সে কথা বলেনি। 3 মাস পর পাগল হয়ে যায়, আর 1 বছর পর হারিয়ে যায় নিঃশব্দে। রেলওয়ের মানুষ আর একটি ডায়েরি। 1983 সালে রেলওয়ের একজন পুরনো কর্মকর্তা ইসমাইল সাহেব অবসর জীবনে শালিপুর ঘুরে দেখতে আসেন। পুরনো সময়ের স্মৃতি ছিল তার সঙ্গে। তিনি নিজে শালিপুর স্টেশনে একসময় স্টেশন মাস্টার ছিলেন। 3 দিন থাকার পর হঠাৎ করেই তিনি গ্রামে একটা চিঠি রেখে চলে যান। চিঠিতে লেখা ছিল, আমি আমার অফিস রুমে কিছু খুঁজে পেয়েছি। 1971 সালের আগেই কোনো এক কারণে এখানে কিছু গোপন কবর তৈরি করা হয়েছিল, কেউ জানে না। কিন্তু রাতের বেলা আমি দেখি স্টেশনের টিনের ছাদে কারা যেন হেঁটে বেড়ায়, কেউ যেন আমার কক্ষে এসে দাঁড়ায়। আমি বুঝেছি তারা এখনও আছে।
আমি এখানে আর থাকতে পারবো না, আমার পেছনে আসবেন না। চিঠির নিচে তার সিগনেচার আর তার নিজের হাতে লেখা একটা লাইন, রেলওয়ের শেষ স্টপেজ নয় শালিপুর, এটা এক শুরুর নাম, অজানা যাত্রার। ৯০-এর দশকে কিছু শিক্ষার্থী ও যুবক মিলে একটা লোকাল ইতিহাস রিসার্চ ক্লাব গঠন করে। তারা একবার শালিপুরের উপর একটা তথ্যচিত্র বানাতে গিয়ে পুরনো রেল লাইনের পাশে একটি লোহার ছোট্ট বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে ছিল একটা ধুলো ধূসরিত নোটবুক, একটা ছবি যেখানে ৫ জন পুরুষ দাঁড়িয়ে আছে, রাশেদ মাস্টার ও অন্যান্যদের অনুমান করা হয়, আর একটি ক্ষয়ে যাওয়া মানচিত্র। নোটবুকে লেখা ছিল কিছু অসংলগ্ন কথা। ঘড়ির কাঁটা থেমে গেছে ২:১৩-তে, কিন্তু সদ্য বিবাহিত রেশমি চলা থামায় না। ওরা রেল লাইন ধরে হাঁটে যতক্ষণ না ওরা খুঁজে পায় ঠিক সেই জায়গা যেখানে তাদের সমাধি হয়নি। গ্রাম এখন প্রায় জনমানুষ শূন্য, কিন্তু শালিপুরে মাঝে মাঝে কিছু অনভিজ্ঞ অভিযাত্রী বা আগ্রহী ঘুরতে আসে। সাম্প্রতিক বছরগুলোতে যারা গেছেন তাদের মোবাইল ডিভাইস ঠিকমতো কাজ করেনি। রাত নামার পর তারা দেখতে পান কুয়াশার মাঝে কেউ একজন রেল লাইনের ওপর হেঁটে যাচ্ছে ধীরে ধীরে, একদম নিঃশব্দে। একটি আলোচিত ঘটনা ঘটে ২০১৯ সালে, যখন ২ জন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর লাইভে গিয়ে রেল লাইনের পাশ থেকে হঠাৎ ভিডিও বন্ধ করে দেয়। পরদিন তারা হাসপাতালে ভর্তি হয় ট্রমার কারণে। তারা শুধু এটুকু বলতে পেরেছিল, রেশমি নামের একটা মহিলা আমাদের পেছনে দাঁড়িয়েছিল, আমাদের নাম ধরে ডেকেছিল। তার চোখ ছিল না, মাথা কাটা দেখতে ভয়ানক, কিন্তু নতুন শাড়ি পরা ছিল। আজও শালিপুরের রেল লাইন হয়তো আর একবার চালু হবে না। সময় তার গায়ে ধুলো জমিয়েছে, আগাছায় ঢেকে দিয়েছে প্ল্যাটফর্ম, কিন্তু মাঝে মাঝে নিশুতি রাতে বাতাসে কান পাতলে শোনা যায় নিঃশব্দ এক হাঁটার শব্দ। আর কখনো কখনো ভেসে আসে একটা শীতল, গলার ভেতর কাঁটা ধরানো কণ্ঠ, রেশমি, রেশমি। ঘটনাটি লেখায় ছোটখাটো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সম্ভব হয় সবশেষে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ঘটনাটি আপনার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি বলেছেন শামীম নামে একটি ছেলে, তার বাসা রাজশাহীতে, এবং এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী শামীম হোসেন। কৃষক A to Z প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ঘটনায় শামীম হোসেন ছিল। এই জন্য তিনি আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি রাজশাহী চর এলাকা একটি গ্রামকে নিয়ে। চর বললে ভুল হবে, নদীর বাদে আর কি। রাজশাহী শহরে পাশেই বিশাল বড় পদ্মা নদী। পদ্মা নদীর ধার দিয়ে মনে হয় বাড়িঘর, বসত সব কিছুই মানুষ বসবাস করতো ওখানে। তো এরকম করতে করতে এক সময় লম্বা করে একটি পাড়ায় পরিবর্তন হয়ে যায়। ২০-২৫টা বাড়ি মিলে একটা পাড়া হয়ে যায়। নদীর ধার দিয়ে বাড়ি, আবার রাস্তার এই পাশেও বাড়ি, সবাই একই সাথে একই ফ্যামিলির মতো মিলেমিশে সবাই থাকে। তে ওই এলাকায় এক কবরস্থান আছে, এবং যখন মানুষ মারা যায় তাহলে তখন একটি ছোট্ট একটি সংগঠন সিস্টেম একটা যুবকেরা তৈরি করেছে। যদি কেউ মারা যায় তাহলে সমস্ত যুবক মিলে সবাই একসাথে ওই মারা যাওয়ার মানুষটার কবর খুঁড়বে এবং মিলেমিশে সবাই মিলে ওটা দাফন কাফনের কাজ সম্পন্ন করবে। কেননা অনেক ক্ষেত্রে অনেক এলাকায় দেখবেন যদি মানুষ মারা যায় হয়তো বা বাঁশ কাটার লোক পাওয়া যায় না, কবর খোঁড়ার লোক পাওয়া যায় না, এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না। এরকম বিভ্রান্ত একটা বিপদের মুখে আমরা সাধারণত পড়ি। কিন্তু ওরা যেসব কাজ করেছে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছে। কেননা এই কবর খোঁড়া, দাফন কাপড় করা এটা হচ্ছে একটি বিশাল একটা সওয়াবের কাজ। তো ওই এলাকারে একটা মানুষ মারা যায়, যাওয়ার পরে শামীম, সাগর, তুর্য এরকম ওরা ৮-১০ জন বন্ধু সবাই মিলে খোঁজ যখন পায় তখন ঠিক মাগরিবে আজান
মাগরিবের আজানের সময় মারা গিয়েছে, কিন্তু দাফন কাফন করবে পরের দিন সকাল 9টায়। আর যুবক মানুষ বোঝেন, যদি ঘুম আসে সকাল 8টা 9টায় তো ঘুম থেকে ওঠে, তাহলে কেমনে কখন কবরটা খুঁড়বে। তখন ওরা সিদ্ধান্ত নেয়, আমরা যে বাসায় মানুষ মারা গেছে সবার থেকে অনুমতি নেওয়ার পর, জায়গা দেখিয়ে দেওয়ার পর, তখন ওরা ভাবে আমরা ঠিক ইশারের থেকে শুরু করব, 11টা 12টার মধ্যে কবর খোঁড়া শেষ করে দেব। তখন চলে যায় কবর খোঁড়ার জন্য, জায়গা দেখে দেওয়া হয়। 7-8টা বন্ধু মিলে কবর খুঁড়তেছে, কেউ কবর খোঁড়ে, কেউ বাঁশ কাটে, কেউ বাঁশ চাষতিছে, কেউ বাঁশের মানে সমান করে কাটতিছে, এবং কেউ কবর নিচে খুঁড়তিছে, কেউ মাটি তুলতিছে। এরকম করে কবর খোঁড়াখুড়ি শুরু হয়ে যায়। তো কবর খুঁড়তে 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 এক সময় 10টা বাজে, একটু পানি খাওয়ার জন্য ব্রেক নেয়। তখন সবাই মিলে পানি খায়। খাওয়ার পর আর এক চালি মানে নিচে আর এক পরল তুললেই তাহলে কবর খোঁড়া হয়ে যাবে। তখন স্বামী বলতেছে, ঠিক আছে, তোর নিচে 2 জন আছে, ওপরে আর 10 জন আছে। তো বলতেছে, পাশ কাটা সব কাটা রেডি হয়ে গেছে, তোরা তাহলে আর অল্প একটু এক চালি খোঁড়, তাহলে হয়ে যাবে। তখন সূর্য নামে একটা বন্ধু কবরের এক সাইডে কোদাল দিয়ে মারে চোট, আর চোট মারার সাথে পাশে একটি কবর ছিল, ওই কবরের চোট মারার সাথে ওই কবরের যে গর্ত ছিল, ওই গর্তর সাথে সংযত হয়ে এই ধস করে চলে যায়, মানে গর্ত ছিদ্র হয়ে যায়। আর ছিদ্র অল্প একটু হওয়ার সাথেই ভেতর থেকে একটা শিয়াল বিশাল জোরে বের হয়ে দৌড় মারে। তখন আর 10টা বন্ধু বোঝের একবার ভাবেন, কবর খুঁড়তেছেন, কবরের নিচ থেকে আরেকটা কবর থেকে ছিদ্র হয়ে একটা শিয়াল বের হয়ে দৌড় মারতে কেমন লাগবে ভয়। নিচে 2 বন্ধু, এক বন্ধু উঠে তো দৌড় মারছে, আর 10 জন বন্ধু, এই 5-7 জন সবাই যে নিজের মনে দৌড় মেরে পালিয়ে গেছে। ঠিক 10-15 মিনিট পর বলতেছে, কিরে সজীব কই? সজীব তো নাই। তখন সজীব বলে, সজীব তো কবরে ছিল। সজীবকে নিয়ে আসার জন্য সবাই মিলে চলে আসে, দেখে সজীব কবরের ভেতরে বসে আছে। সজীব ওর বসে চলে, আমার এখানে রেখে চলে গেছি, মানে ভয়ে থত্তর করে উল্টা পাল্টা কথা বলতে লাগছে, কেননা অন্য কবর থেকে উঠে সজীবের গায়ের পাওয়ার দিকে শিয়ালটা বের হয়ে গেছে। সজীবকে বোঝানো হলো, আরে পাশে কবর, ওই কবর থেকে শিয়াল বাড়াচ্ছে, ভয় করিস না। এরকম করে বুঝে টুঝে কাজ সম্পন্ন করা হলো। সম্পন্ন করার পরে যার মনে বাসায় চলে যাবে, ঠিক রাত 12টা বাজে। তখন যাওয়ার সময় শামীম, সাগর, তারপর শুভ, এরকম 3-4 জন বন্ধু মিলে, তে এক বন্ধু আবার একটু দুষ্ট, বন্ধু মিলে সবাই এখনকার ছেলে পেলে বোঝেন কেমন, তখন বলতেছে একটু তামাক খাইতে হবে, মানে গাঞ্জা খাবে আর কি। তখন আরেক বন্ধু বলতেছে, আছে নাকি? বলছে হ্যাঁ আছে, চ দাদা খাই। তাই বলে হেঁটে যেতে মানে বাড়ি ঠিক আর 20 মিনিট হাঁটলে বাড়ি পাবে, এরকম অবস্থায় বলতেছে, যেহেতু আজ 12টা পার হয়ে গেছে, 12:30 1টা বাজছে, তার আমরা আশপাশে কোথাও বসবো। তখন একটু নদীর সাইড দিয়ে যে এক জায়গায় বসার জন্য ঘাস মানে ঘাস আছে, বসার জন্য প্রস্তুতি নেই। তখন 3-4 জন বসার পরে একজন কাটার পরে তৈরি করছে, করার পর খাচ্ছে। কিন্তু এই 4টা বন্ধু একবারও খেয়াল করেনি ওদের পাশেই একটি শ্মশান আছে পাশেই। তখন ওরা খাইতে দেখে ওই ভিতর থেকে একটা কি জানে শব্দ হলো। তখন সাগর বলে, আরে শিয়াল অথবা মাছ, সাপ শুভ হতে পারে, আর দে শব্দ হচ্ছে হোক। তখন সাগর বলতেছে, বন্ধু তোরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখছিস? বলে কি? বলে এটা কিন্তু শ্মশান। তখন শুভ একটু ভয় খেয়ে যায়। আর সাগর বলে, শামীম বলে, কি হয়েছে? আমার তো ওখানে যায়নি, সমস্যা নেই, ভয় করিস না। তাই বলে খাওয়া দাওয়া করে, গাঁজা খেলে তো মাথা নিষেধ ঘোরে, সেটা জানেন। তাই গাঁজা খাইয়ে তখন 4 জন বাসায় আসবে সিদ্ধান্ত নেয়। তখন শুভ দেখে শ্মশানের মধ্যে থেকে মনে হয় লাল চোখের মধ্যে কি যেন দেখা যায়। তখন শুভ সবাইকে বলে, এই দেখ তোর কি দেখা যায়? মনে হয় মানুষের চোখ লাল চোখের মধ্যে দেখা যাচ্ছে। তখন সাগর বলতেছে, তুই গাঁজা খাওয়া বিছিয়ে উল্টা পাল্টা দেখতেছিস, তাই বলে ওরা ঢুক করে 1 পা 2 পা করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিক আস্তে আস্তে হঠাৎ করে যখন বাড়ি আর 2 থেকে 3 মিনিট লাগবে তাহলে বাড়ি, তখন সাগর, শামীম, ওই সজীব, 3 জন দেখে শুভ নেই। কে শুভ কই? তখন সাগর বলে, শুভ তো পিছনে, আমাদের একসাথে আছি আমরা।
তো বলতেছি দেখ শুভ পিছনে নেই, তিনজনের পিছন দিক চেয়ে দেখে শুভ নেই, নেই 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 খোঁজার জন্য আবার বের হয়ে যায়। এদিকে রাত বাজে 3টা, খুঁজতে 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 আর খুঁজে পায় না, আস্তে 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 করে যেতে নদীর ধার দিয়ে খুঁজতে খুঁজতে যেখানে বস্তি করা গাঁজা খাইছিল ওখানে গেছে, ওখানেও নেই। তখন শ্মশানের দিকে একটু এগিয়ে গিয়েছে, যাওয়ার পর দেখতে দেখতে দেখে ওখানে নেই। তখন সাগর লাইট যখন নদীর দিকে ধরছে তখন দেখে মাজা হয়নি পানি ভিতরে নেমে আছে শুভ, আর বাদ বাকি বের হয়ে নাচতেছে। দেখে কান্না মাথা গরম হবে। 3 বন্ধু খেপে গেল, আস্তে আস্তে করে বাদ ধরে একটু নেমে যায়। যাওয়ার পর পানির উপর থেকে বলে, এই বন্ধু চলে আয়, বাড়ি যাবি না? বলতেছে তোরা কি, চিনলাম না তো ভাই। তখন সাগর বলে, আরে আমি তো বন্ধু সাগর। কিসের বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। আর কই যাবো আমি? কোথায় ডাকেন আপনারা? বাড়ি যাবি না? বাড়ি যাবো কেন? আমি বাড়ি তো আমার এখানে, এই যে বাড়ি, আমি তো বাড়ি যাবো না। এই কথা এরকম কথা বলতে লাগছে শুভ। 3 দিনে ভয় খেয়ে গেছে। নদীর মধ্যে 1 পা 2 পা করে দিয়ে ওকে নিয়ে আসবে পানির মধ্যে নেমে। আর ওই রাত 3টার দিকে এরকম পরিবেশে শ্মশানের পাশে বলেন পানির মধ্যে নামার কি সাহস পাওয়া যাবে? কেউ নামতে পারতেছে না। এরকম করে আধা ঘন্টা পার হয়। আধা ঘন্টা পার হওয়ার পর এক সময় বুদ্ধি করে সাগর সাহস করে 1 পা 2 পা করে পানির মধ্যে নামে। পায়ের ওপর থেকে হাত ধরে আসতে 2 জন নেমে ওই হাত ধরে কোনো রকমের শুভকে ওপর তুলে নিয়ে যাচ্ছে। যখন শুভকে বুঝাবে বাসায় চল, তখন এই কথা বলার আগেই শুভ দৌড় দিয়ে আবার পানির মধ্যে নেমে চলে যায়। এরকম করতে করে চলে যায় রাত্রি 4টা বাজতে হঠাৎ করে ফজরের আজান দেয়। আস্তে 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 করে শুভ স্বাভাবিকে চলে আসে। তখন অল্প একটু পর শুভকে ওঠার কথা বললে শুভ অটোমেটিক উঠে আসে। আচ্ছা বলতেছে আমি পানির মধ্যে কেন? পানির মধ্যে কী করতেছি আমি? তখন সাগর সমস্ত কিছু খুলে বলে গাল দেয় এবং শুভ বলে আমার কোনো কিছু তো মনে নেই। এই কথা হওয়ার পরে তখন শুভ ভাবলো নেশা করছিলাম এই জন্য মনে হয়। তখন সাগর বলতেছে নেশার প্রভাব এটা না, তুই লাল চোখ দূরে দেখতে পাইছিলি, তোর বাড়ি এখানে, এটা বলিস তুই নাচিস লিয়াসি না, সব কিছু খুলে যখন বললো তখন সাগর একটু ভয় খেয়ে গেল, শুভ একটু ভয় খেয়ে গেল। আস্তে আস্তে করে ফজরের পর একটু ফর্সা হলো, তখন আস্তে আস্তে করে চলে যায় বাসায়, যার মনে বাসায় চলে যায়, ঘুম পাড়ে। ঠিক 8:30টায় সবাই মাটি দেওয়ার জন্য চলে আসে, জানাজার করবে। তো আসার পর দেখে শুভ নেই। 3 বন্ধু বা বাকি আরও 4টা বন্ধু চলে যাচ্ছে, শুধুমাত্র শুভই নেই। শুভকে ফোন দেয়, শুভ ফোন রিসিভ করে না। এক সময় এক বন্ধু শুভর মাকে ফোন দেয়, দিয়ে বলে আন্টি শুভ কোথায়? আমরা তো জানাজা শুরু করবো, শুভর জন্য বসে আছি। তখন ওই আন্টিটা ওই পাশ থেকে বলে শুভ প্রচুর গায়ে জ্বর, উঠতে পারতেছে না বাবা। এই কথা শোনার পর তখন সবাই মিলে দাফন কাপড়ের কাজ সম্পন্ন করে এবং সবাই বাড়ি চলে আসে। তখন 7টা বন্ধু চিন্তা করে শুভকে দেখতে যাবে। শুভকে দেখতে যাওয়ার পর দেখে শুভর চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, গায়ে প্রচুর জ্বর, মনে হয় একদিনে সুখে মনে হয় 50% হয়ে গেছে। সব বন্ধু ভয় খেয়ে যায়। তখন বলতেছে শিয়াল যখন ওই ভেতর থেকে বের হয়ে যাচ্ছিল এই জন্য মনে হয় উনি ভয় করছে, এই জন্য গা জ্বর আছে, এটা হুজুরকে দেখানো হবে। কিন্তু সাগর, শামীম এবং একটা বন্ধু 3 জন তো জানে কি হয়েছিল রাতে। ওরা তো ভাবতেছে ওরা সবাই চলে গেছে বাড়িতে আগে ভাগি। তখন একটা হুজুরের কাজ যায়, যাওয়ার পর হুজুর পানি পড়া, দোয়া দরুদ, একটা তাবিজ দেয়, সব কিছু দিয়ে হুজুর ওখান থেকে চলে যায়। তখন সবাই ভাবে একটু সুস্থ হয়ে যাবে, যেহেতু ভয় করেছে। তারপরে আর সুস্থ হয় না, আস্তে আস্তে বেশি খারাপের দিকে চলে যায়। 3 দিন পর একদিন রাত 12টার দিকে শুভ উঠে দৌড় মারতে শুরু করছে বাহিরে। তখন তার বাবা মা ধরে নিয়ে এসেছে বাসায়। আসার পরে তখন শুভকে আর আটকানো যাচ্ছে না বাড়িতে, কি করবে কিছুই বুঝতে পারতেছে না। তখন পরের দিন কেটে যায় এইভাবেই। ঠিক রাত 10টার দিকে শুভর মায়ের ফোন আসে সাগরের ফোনে, বাবা সাগর একটু বাসায় আসবা তোমরা, শুভর অবস্থা ভালো না। এই কথাটা শুনে সাগরের বুকের মধ্যে ধক করে উঠল। সমস্ত বন্ধু মিলে তখনই 1 সেকেন্ড দেরি না করে চলে যায় শুভর বাসায়। যাওয়ার পর দেখে শুভ কেমন জানি পাগলামি করতেছে, গায়ের হাড় মনে হয় বের হয়ে আসতেছে। এসব কিছু দেখে সাগর, শামীম সমস্ত কথা খুলে বলে তার বাবা মাকে এবং এলাকার মহল্লার
কিছু মুরব্বী মানুষকে সমস্ত কিছু খুলে বলে সত্যি কথা। বলার পর সবাই বলতেছে এই শ্মশানে ভয়ানক একটা জিন আছে, তাহলে এই জিনটা মনে হয় আসর করেছে। তখন একটি কবিরাজের খোঁজ পায়, কবিরাজকে নিয়ে আসে তাদের বাসায়। আসার পর কবিরাজ ঠিক 10 মিনিট কিছুই বলে না, 10 মিনিট আগে বলতেছে এই বাসায় বিশাল বড় সমস্যা আছে, আমার 10টা মিনিট সময় দেন। তখন ওই 7টা বন্ধু, মহল্লার মুরব্বী মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ শুভদের বাসায় ঠিক মাগরিবে আজানের পর এশার পর্যন্ত দোয়া দরুদ পড়ে এবং রোকেয়া করে। ঠিক এশার নামাজ পড়ে এসে সবার উদ্দেশ্যে বলে ওই শ্মশান ঘাটে একটি জিন আছে, বদ জিন, পিশাচ, ওই পানির মধ্যে থাকতে বেশি পছন্দ করে এবং পানির মধ্যে যখন অর্ধেক নেমে ওরা নাচানাচি করছে তখন সাগর, শামীম সবাই একে ডাকার পরও উনি আসেননি, কেননা ওইটা শুভ ছিল না, ওইটা ছিল জিন। এবং ওখান থেকে বেঁচে ফিরে আসছে এই কারণে তখন ফজরে আজান দিতে দেখে বেঁচে ফিরে আসতে পারছে। এই জিনটা একে মানে বশ করেছে, কেননা ওই জিনের যেখানে শুয়েছিল সেখানে পা দিয়েছিল শুভ, আর ওরা কবরবাস থেকে আসছে, এই জন্য এরকম সমস্যা হয়েছে। এই কথা শোনার পরে হুজুরক বলে, পাড়ার সমস্ত মানুষ এবং শামীম সাগর বলে হুজুর এর একটা ব্যবস্থা করেন, শুভকে বাঁচান। তখন হুজুর ওই কবিরাজ বলে বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ ইচ্ছা করে সব কিছু সম্ভব, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর পদ্ধতিতে, পবিত্র কালামের দিয়ে আমি চিকিৎসা শুরু করব, দেখা যাক কী হয়, আপনারা সবাই দোয়া করেন। এরকম করতে করতে রোকেয়া করতে 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 একসময় জিনটা হাজির হয়ে যায় এবং সমস্ত কিছু খুলে বলে ফেলে জিনকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, যেতে চায় না এবং কেননা তিনি বলে শুভকে নিয়ে ওই নদীর পাড়ে চলে যাবে এবং ওই শ্মশানে থাকবে। শুভকে ওরা নিয়ে যেতে চায়, মানে শুভকে মেরে ফেলে দিতে চায়। তার বাবা মা বলে এর বিনিময়ে কিছু করতে হলে আমরা করব। হুজুরকে বলে, তখন ওই কবিরাজটা বলে তুই যাবি না যখন, তাহলে সমস্যা নেই, যাওয়ার দরকার নেই, আমি তো এখনো বন্দি করব, সারা জীবনের জন্য তুই বোতলে মধ্যে থাকবি, নদীর মাঝে ভেসে ভেসে বেড়াবি। এরকম ভয় বিরোধ দেখানোর পরও ওই জিনটা রাজি হয় না। একসময় 1 গ্লাস পানি চাই হুজুর, পানি চাওয়ার পর পানির মধ্যে দোয়া দরুদ পরে ফু দেওয়ার পর ওই পানিটা যখন শুভর গায়ে ছিটিয়ে দেওয়া হয় তখন চিৎকার করে ওঠে শুভর মধ্যে থাকা ওই জিনটা চিৎকার করতে করতে বলে আমি চলে যাব, আমি চলে যাব, আমি এখন কথা দিলাম আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে কালো একটা খাসি চাই। তখন বাজার থেকে একদমে একটা খাসি কিনে শ্মশানের কাছে রাত 12টার দিকে বেঁধে দেওয়া হয়, পরের দিন রাতে দিয়ে ওখান থেকে চলে আসা হয়। তারপর থেকে শুভ আস্তে আস্তে স্বাভাবিক হয়। ঠিক 1 মাস পর শরীর আগেকার মতো হয়ে যায়, কোনো ঘটনা ঘটেনি এবং ওই শ্মশানের কাছে খুব মানুষ কম যায়, রাতে বেলা যায় না। আর সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।